প্রেশারটা বাড়লেন কেন? বেশ তো নর্মাল হয়ে গেছিল। বেড়ে গেছে। বাসুদেববাবুর ঘন ঘন ডায়ালিসিস হচ্ছে। সীতানাথটা মনটাকে আর বসে রাখতে পারছি না। হ্যাঁ, শীতনাথ বাবু যে হঠাৎ করে, আসলে ওই মানুষ সম্পর্কে আমরা কেউই সঠিক ধারণা করে উঠতে পারিনি। মৃত্যুর পরে দেহদান করে যাওয়া ভেরি গ্রেট। কজন আর করতে পারে বলুন? যাওয়ার কথা ছিল আমার, আপনারা আমাকে জমের সঙ্গে টানাছাড়া করে ফিরিয়ে নিলেন। আর সীতানাথ, কদিন আগে ওকে রসিকতা করে বলেছিলাম বারবার ওর মুখটা দেখতে আমার ভালো লাগে না, তাই বোধহয় অভিমান করে মুখটা ফিরিয়ে নিল। আমরা কজন আর মানুষকে চিনতে পারি বলুন? যেমন বলরাম বাবু, আপনাকে তো আমি এখনো চিনতে পারলাম না। কি কথাটা বুঝতে পারলেন না তো? এতকাল আপনি বলে আসছিলেন যে তিন কুলে আপনার কেউ নেই, কিন্তু কাল কেউ একজন এসে অন অ্যাকাউন্ট আপনার নামে 50,000 টাকা জমা দিয়ে গেছে। এখন যদি কেউ নাই থাকে তাহলে টাকাটা জমা দিল কে? সত্যি করে বলবেন আপনি কে? বলছি না আমার মেমোরি লস হয়ে গেছে, কিচ্ছু মনে পড়ছে না। আমাকে এখন আর বিরক্ত করবেন না, আমি এখন শোবো। রঞ্জন, রঞ্জন, কি কি ব্যাপার বলো তো? তুমি আমাকে এরকম এড়িয়ে চলে যাচ্ছ কেন? না মাসিমা, আমি ঠিক দেখতে পাইনি আপনাকে। তুমি কোথায় এসেছিলে? হ্যাঁ, ও আসলে আমার পরিচিত একজন ডাক্তার এখানে আছেন, তার সঙ্গে দেখা করার জন্য কোথায় মিথ্যে কথা বলো না। তুমি মন্দিরের সঙ্গে দেখা করতে এসেছিলে না? না 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 মাসিমা, আপনি বিশ্বাস করুন, আমি থাক, আপনি বারণ করে দেওয়ার পর থেকে আমি কোনোদিন মন্দিরের সঙ্গে। ভালো করেছো, খুব ভালো করেছো। আর কখনো কোনোদিন দেখা করবে না। তোমাদের সবাই কেমন চেনা হয়ে গেছে। তোমরা সবাই এক। মুখে কেবল বড় বড় কথা বলো, কেবল নিজেদের কথা ভাবো তোমরা। ওর কথা তোমরা কেউ ভাবো না। এই কথা কেন বলছেন? এই তো সেদিন তুমি আমার বাড়িতে গেলে, কত বড় বড় কথা বলে আমাকে ভরসা দিয়ে এলে, তারপর তো কই তোমাকে আর তো আমি কোনোদিন দেখলাম না। মাসিমা, আমি থাক থাক, আর বলতে হবে না। তোমাদের সবাইকে আমার চেনা হয়ে গেছে। তোমাকে দোষ দিয়ে কি করবো বলো? আমার ঘরের মানুষই আমাকে চিনতে পারলো না। আরে রঞ্জন বাবু, আপনি এখানে দাঁড়িয়ে কেন? যান ভিতরে যান, স্যার আপনার জন্য অপেক্ষা করে আছে। ও আচ্ছা, সব কিছু রেডি করা আছে, শুধু সই করলেই হবে। থ্যাংক ইউ। ও ভালো কথা, আপনি কালকেই ভর্তি হচ্ছেন তো? হ্যাঁ, সেরকম যদি মনে করেন তাহলে তাই। স্যার বলছিলেন যে আপনি যদি রাজি থাকেন তাহলে অপারেশনটা পরশুই হতে পারে। আজকে উনি আপনার সাথে কথা বলবেন এবং তারপরে উনি ওটি বুক করবেন। কি হয়েছে? কার কার অপারেশন হবে? আচ্ছা, হ্যাঁ? আপনি তো মন্দিরা দেবীর মা, তাই না? হ্যাঁ, কেন বলুন তো? তাহলে তো আপনি সবই জানেন। না, মানে রঞ্জন বাবু মন্দিরা দেবীর জন্য কিডনি ডোনেট করছেন। স্যার তো সমস্ত রকমের আশাই ছেড়ে দিয়েছিলেন, কিন্তু আপনার মেয়ের সাথে ওনার ব্লাড এবং টিস্যু দুটো এমনভাবে ম্যাচ করে গেলে যে স্যারও ধারণা করতে পারেনি। বলতে পারেন সব কিছু একটা মিরাকেলের মতো হয়ে গেল। আচ্ছা আচ্ছা ডক্টর, আমি বলছিলাম কি, আমি আর অপেক্ষা না করে যাই, আমি ওনার সঙ্গে একবার দেখা করে আসি। ওকে, ওকে। থ্যাংক ইউ সো মাচ। ওকে। রঞ্জন, রঞ্জন, তুমি শেষ পর্যন্ত তুমি। কি আশ্চর্য, আপনি এত অবাক হচ্ছেন কেন? অসীমবাবু এখন ব্যস্ত, উনি এখন, আর তাছাড়া অন্য কোনো ডোনারও তো পাওয়া যায়নি।
জানেন তো মাসিমা, মন্দিরাকে আমি বহুবার অনেক কিছু উপহার দিতে চেয়েছি, কখনো নেন, সবসময় রিফিউজ করেছে। কিন্তু এবার আমি ওকে যেটা দেব সেটা কখনো আমাকে ফেরত দিতে পারবে না, কখনো না। হতভাগী মেয়েটা একটার পর একটা ভুল করে চলেছে। তোমার মতো ছেলেকেও চিনতে পারলো না। আর ওকেই বা দোষ দিই কি বলে? আমি নিজেও তো তোমাকে চিনতে পারিনি বাবা। মাসিমা, আপনি কেন এসব কথা বলছেন? আপনি আপনি চুপ করুন। কি বলছো বাবা? গত জন্ম তুমি বোধহয় আমার ছেলে ছিলে, তা না হলে তুমি আমাদের জন্য এভাবে করবে কেন বলো? মাসিমা, আমার কথাটা আপনি মন দিয়ে শুনুন। আমি কখনো চাইনি এসব কথা আপনারা জানতে পারুন। এখন আপনি যখন জেনেই গেছেন, তখন আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। আমি যে কিডনিটা ডোনেট করছি এই কথা যেন কেউ কখনো জানতে না পারে, বিশেষ করে মন্দিরা। ও যেন কিছুতে জানতে না পারে। সে কি বাবা, তুমি তোমার শরীরে একটা অংশ দিয়ে তাকে বাঁচিয়ে তুলতে চাইছো? সে কথা মন্দিরা জানবে না? ও তো সারাটা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। কিসের কৃতজ্ঞতা বলুন তো? আচ্ছা, মানুষ মানুষের জন্য এটুকু করবে না? আচ্ছা বেশ, ও যদি অন্তত অপারেশনের আগে যেন মন্দিরা কিছু জানতে না পারে, আপনি আমাকে কথা দিন। ঠিক আছে বাবা, অপারেশনের আগে বলবো না, কিন্তু অপারেশন হয়ে গেলে আমি তোকে বলবো। তাহলে আমি নিজের কাছে নিজে কি করে জবাবদিহি করবো বলো? আচ্ছা ঠিক আছে, সে দেখা যাবে এখন। আমি একটু আসছি, ডক্টর রয়ের সঙ্গে একটু জরুরি কতগুলো কথা আছে। রঞ্জন, তুমি সুস্থ শরীরে ফিরে এসো। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি ভালো হয়ে ফিরে এসো। আসবো। একটা কিডনি ডোনেট করলে কারুর শরীর অসুস্থ হয় না, সে দিব্যি ভালো হয়ে বেঁচে থাকে। আপনি চিন্তা করবেন না, আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন। আশীর্বাদ করলাম বাবা, সুস্থ হয়ে এসো। গুরু বুঝুদা, নতুন কোন ছক করছো মাইরি? হ্যাঁ, আরে ছকই তো জীবন রে পাগলা। মেলাতে বলে ছক্কা নালে ফক্কা। শোন না, হ্যাঁ। এখন একটা পেশেন্ট পার্টি আসবে বুঝলি? আচ্ছা, কেসটা জন্ডিস, একটু বাড়াবাড়ি। আমি বলেছি ওকে ভর্তি করিয়ে নেবো। জন্ডিস? হুম। তার মানে জেনারেল ওয়ার্ডের পেশেন্ট, হুম। মানে ওই মেয়ে ডাক্তারটা ডিপার্টমেন্ট। হ্যাঁ হুম। গুরু, পারবে কেসটা করতে? কেন পারবো না কেন? না, ওই মেয়ে ডাক্তারটা তো দেখেছো তো, সেকেন্ড নক্ষত্র রায়, বলো হ্যাঁ। কাউকে পাত্তাই দেয় না। হ্যাঁ, আর যখন শুনবে তুমি এই কেসটা নিয়ে মুভ করছো, তাহলে কি ভর্তি নেবে না বলছিস? শোন না, আরে মেয়ে বলে আমি তর্ক বিতর্কে যেতে চাই না, তবে এমন একটা প্ল্যান আমি কষেছি বুঝলি, ও বেড না অ্যালট করে পারবে না। গুরু হুম সবটা একটু বলবে মাইরি? চক বলবে মাইরি, চক বলবে। আমার চক শিখে দিয়ে তুমি তারা চকবাজি করে ঘুরে বেড়াবে, আমার কলা দেখাবে। কি যে বলো না মাইরি, সত্যি বোঝা, তুমি বহুত মাঝে উল্টো পাল্টা কথা বলো। গুরু ঘোড়া ডিঙিয়ে মানে ঘাস খাবে? মা কসম গুরু, মা কসম, কবি নেই, বিশ্বাস ঠিক, করো। ঠিক, ঠিক। মা কসম বলছি না। চল চল। হ্যাঁ বলো। কালকে রাত্রেবেলা জেনারেল ওয়ার্ডের ওই 12 নম্বর পেশেন্টটা মারা গেছে। হ্যাঁ, আমি ওই ওয়ার্ড সিস্টারকে ফিট করে ফেলেছি বুঝলি। ও যখন ওই আউটডোর পেশেন্টটা আসবে না, তখন ও দেখাবে যে বেডটা ভেকেন্ট, বুঝতে পারলি? তার আগে কিন্তু কিচ্ছু না, সবটা বুঝতে পারলি? গুরু, হ্যাঁ গুরু তোমার তার জন্য পায়ে, গুরু পায়ে ধরে না, গুরু ধরবো। সন্ধ্যাবেলা হবে, গুরু। সন্ধ্যাবেলা সব কথা তো। গুরু, হ্যাঁ একটা কথা বলবো? বল। এবার আর ডাক্তারদের পাত্তা দেবো না, ওয়ার্ড সিস্টারদের ফিট করবো। আরে না না না, হুড়োহুড়ি কোনো কোনো কাজ করিস না বুঝলি, ধরা পড়ে যাবে। আর ওই যে ওয়ার্ড সিস্টারটা ওকে বদলি করে দেবে। আচ্ছা, ঘাপে গুপে চুপে চাপে কাজটা করতে হবে, এক একটা কাজ আস্তে 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 দেখবে।
কি ঠিক আছে? আরে এই পেশেন্ট পার্টিটা আসছে না কেন বলতো? তাহলে এই কি রে, টেসে গেল নাকি রে? তো আউটডোরের টাইম তো প্রায় শেষ হয়ে এসছে। আর একটা কেস হয়েছে শুনেছো ওস্তাদ? কি রে? আরে দ্বিজেন বাবু চামচাটে এসে নক্ষত্রায়কে থ্রেট করেছে আর ওয়াসিস্টার শিউলুকে থ্রেট করেছে। হুম, শুনেছি তো মদন ঘোষের লোকেদের কাজ মনে হচ্ছে, বুঝলি? কিন্তু গুরু একটা কথা বলবো, বল না। আমাদের হসপিটালে এসে থ্রেট করে দিয়ে যাবে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করবো, এটা এই শোন শোন শোন, তোকে থ্রেট করেছে? তোকে তোকে কিছু বলেছে? না, আমায় বলেনি। তুই মাথা ঘামাচ্ছিস কেন? ফালতু কথা বলিস খালি। শোন, কোনো শালা পার্টি আমাদের কিছু দেবে না। আমাদের পরিষ্কার কথা, আমাদের ধান্দা ঠিক মতো চললেই হলো। সব পার্টি আমাদের কাছে পার্টি পায়। আমাদের কথা ঠিক মতো আমরা যাতে কামিয়ে যেতে পারি, বাস। কিন্তু ওস্তাদ দাঁড়া 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 দাঁড়া, মনে হচ্ছে পেশেন্ট পার্টিটা এসছে, বুঝলি? কি দেখছেন বলুন তো? কই কিছু না তো। এত অল্প বয়সে দুখানা কঠিন রোগ কি করে বাঁধালে ভায়া? কঠিন রোগ? কাল বিকেলে যখন এই বেডটা এসে দখল করলে তখন ভাবলাম যে এত অল্প বয়সে ফুসফুসটার দফা গয়া করলো কি করে। তারপর আজ সকালে তোমাকে ভালো করে লক্ষ্য করে দেখলাম একটা নয় আরও একটা কঠিন রোগে ধরেছে তোমায়। বলেন কি? আমার শরীরে দুটো কঠিন রোগ আছে, জানতাম না তো। জানো না? তাহলে এখানে এসে জুটলে কেন? এখানে তো ফুসফুসের পরমায়ু শেষ হলে লোকে এখানে আসে। আসলে কালকে একটা ট্রান্সপ্লান্টেশন হবে, কিডনি। আমার না, আরেকজনের। আমি ডোনার। তুমি তুমি কিডনি দেবে? হ্যাঁ, ওই দিতে হবে আর কি। যার জন্য কিডনি দেবে সে তোমার কে হয়? হ্যাঁ, মানে কিডনিটা যার জন্য দেবে সে তোমার কে কে হয়? কে হয়? না, তেমন কেউ নয়, তবে তার বেঁচে থাকাটা খুব দরকার। হ্যাঁ, কি বলছিলেন? দ্বিতীয় রোগটা কি? আরে বলরাম বাবুর কথা ছাড়ো, সব বিষয় নিয়েই রসিকতা করতে উনি খুব ভালোবাসেন। আচ্ছা, তুমি কি করো? মানে চাকরি বাকরি কিংবা ব্যবসা ট্যাবসা? না, কিছুই না। তার মানে পরিপূর্ণ বেকার? তা বলতে পারেন। কিছু করতে ইচ্ছে করে না? হ্যাঁ, সে তো কত কিছু করতে ইচ্ছে করে। সেটা আমার মতো কয়েক লক্ষ বেকার আছে এই দেশে। তাদের তো কাজের দরকারও আছে, কাজের ইচ্ছেও আছে, পাচ্ছে তো আর না। তবে আমি অবশ্য একটা কাজ করতাম, মানে একটা এনজিও সংস্থার সঙ্গে কাজ করতাম। এনজিও সংস্থায় কি কাজ? মানে ওই সোশ্যাল ওয়েলফেয়ার জাতীয় কিছু? হ্যাঁ, ওই রকমই। ওই বস্তির বাচ্চা ছেলেদের, তারপরে রেড লাইট এরিয়ার বাচ্চাদের, তাদের এডুকেশন, হেলথ কনসিয়াসনেস, এসব। এ তো বেশ ভালো কাজ। কজন আর এসব করতে এগিয়ে আসে? তা তুমি করতে বললে কেন? এখন করো না না, ছেড়ে দিয়েছি। কেন? সে কি? সত্যিই কি তুমি প্রেরণার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে চাইছো না? চাইছি না নয় অভিজিৎ দা, সম্ভব হচ্ছে না। কেন সম্ভব হচ্ছে না সেটা নিয়ে যদি তোমার সঙ্গে একটু আলোচনায় বসি, তাহলে কি কোনো বাধা আছে? বাধা? না, তেমন কোনো বাধা নেই। তবে দেখো রঞ্জন,
আজকে 20 বছর ধরে তিল তিল করে এই অর্গানাইজেশনকে আমি গড়ে তুলেছি। শুরু করেছিলাম মানিকতলার বস্তির কিছু ছেলে মেয়েকে নিয়ে। তখন আমি সম্পূর্ণ একা। প্রতিদিন প্রায় 18 থেকে 20 ঘন্টা এর পেছনে আমি সময় দিয়েছি। দিন রাত আমি ওই বস্তিতে কাটিয়েছি। আমার নিজের ক্যারিয়ারের কথা আমি ভাবিনি, এমনকি আমার মা বাবার আপত্তিটুকু পর্যন্ত আমি অগ্রাহ্য করেছি। কারণ আমি জানতাম যে এই সমাজ সেবার কাজে কেউ কখনো এগিয়ে আসে না। আমাদের এই প্রেরণা আজকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যতগুলো বড় বড় এনজিও আছে তার মধ্যে অন্যতম। আমাদের মতন এই বস্তিবাসী শিশুদের নিয়ে, ডেস্টিটিউট এবং মেন্টালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য বড় বড় প্রজেক্ট আর কোনো এনজিও করেনি। আমি জানি, আমি সব জানি অভিজিৎ। আর জানি বলি তো আপনাদের সঙ্গে কাজ করার জন্য একটা আকর্ষণ তৈরি হয়েছিল আমার মধ্যে। তাহলে সেই আকর্ষণ হঠাৎ হারিয়ে ফেললে কেন? কেন সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে এলে? তোমার উপর আমার কতখানি আশা, কতখানি নির্ভরতা, সেটা তো তুমি জানো। আচ্ছা ঠিক আছে, যদি তোমার মনে হয় যে আমরা তোমাকে যে অনারারিয়ামটা দিচ্ছি সেটা তোমার কাছে সাফিসিয়েন্ট নয়, ঠিক আছে, আমি না হলে আরো 500 বাড়িয়ে ওটাকে 2000 করে দেবো। তাহলে তাহলে হবে তো? আচ্ছা অভিজিৎদা, এই যে আপনি আমার টাকাটা বাড়াবেন, মানে 2000 টাকা করবেন, এই টাকায় তো হ্যাঁ অন্তত আরো গোটা চারেক বাচ্চার বেশ কিছুদিনের পড়াশুনো, তাদের জীবনের প্রতিষ্ঠা এসব হয়ে যেতে পারে। দেখো দেখো, তুমি ভুল করছো। আমাদের অর্গানাইজেশনের কাজটা শুধু শিশুদের নিয়ে, তাদের একটা পার্টিকুলার বয়স পর্যন্ত তাদের মিনিমাম রিকোয়ার্ড এডুকেশনটা দেওয়া। আমি এই পয়েন্টটাতে আসতে চাইছি। আচ্ছা ধরুন আমরা কি করি, আমরা কতগুলো বাচ্চাকে নার্চার করলাম, তাদেরকে একটা প্রাথমিক শিক্ষা দিলাম, 10-12 বছর বয়স পর্যন্ত তাদের লেখাপড়া শেখালাম, তাদেরকে একটা অক্ষর জ্ঞানের সঙ্গে পরিচয় করালাম। এইবার তাদেরকে আবার ছেড়ে দিলাম। সে বাচ্চাগুলো কি করছে? তারা আবার সেই বস্তির অন্ধকার ঘুপচি ঘরটাতে ফিরে যাচ্ছে। তারপর তারা আর ফার্দার এগোনোর কোনো সুযোগ পাচ্ছে না। তাদের ঘরে অভাব, তারা কি করবে? তারা পথে নামছে। তাহলে এই যে বাচ্চাগুলোর জন্য আমরা এতদিন এতগুলো পয়সা খরচ করলাম, সময় দিলাম, এই সমস্ত পণ্ডশ্রম হয়ে যাচ্ছে না? তুমি যেটা বলছো সেটা তো আর সম্ভব হচ্ছে না। কেন সম্ভব নয় অভিজিৎ? আমি তো বুঝতে পারছি না কেন। একটু প্ল্যান্ড ওয়েতে এগোলে সবটা সম্ভব। আমরা যদি অনেকগুলো সেন্টারের পেছনে টাকা খরচ না করে লিমিটেড কতগুলো সেন্টার তৈরি করি, অল্প কিছু সেন্টার, সেখানে অল্প কিছু বাচ্চার উপর কনসেন্ট্রেট করি, তারপরে তাদেরকে আমরা গাইড করব, তাদেরকে নার্চার করব, তাদের পেছনে খরচ করব, তাদের পেছনে পরিশ্রম করব, তারপর সেই বাচ্চাগুলো একদিন বড় হবে, সেই বাচ্চাগুলো বড় হয়ে তারপর তারা আরো অন্য বাচ্চাগুলোকে হেল্প করবে বড় হয়ে উঠতে। এই যত বেসরকারি সরকারি গ্রান্ট আসছে প্রেরণার জন্য, সেই টাকাগুলো নিয়ে আমি একটা জমি কিনবো, তার উপর বড় বিল্ডিং করব, এই সমস্ত ফালতু খরচ না করে আমি বাচ্চাগুলোর জন্য সেই টাকাটা খরচ করতে পারি না? আমি বুঝতে পারছি আপনার শুনতে খুব খারাপ লাগছে অভিজিৎ দা, ঠিক এই কারণে আপনাদের সঙ্গে আমার পক্ষে কাজ চালিয়ে যাওয়াটা সম্ভব হচ্ছে না। তবে আমার একটাই আফসোস যে আমার খামখেয়ালিপনার জন্য দুটো পরিবারের অন্য সংস্থান হচ্ছিল, সেটা বন্ধ হয়ে গেল। যাচ্ছেন? কি করব বলো? তোমার সঙ্গে তো আর এরপরে কোনো আলোচনাই চলে না। চলি। আপনি সব বুঝতে পারবেন অভিজিৎ দা, আর কয়েকটা দিন বাদে সব বুঝতে পারবেন। কি হলো? কি ভাবছো? কিছু বললেন? কি ভাবছো? না তেমন কিছু না। এই যে তুই আরেকটা জিজ্ঞেস করছিলেন তোমার আর একটা রোগ কি, এইটাই হচ্ছে সেই রোগ, ভয়ঙ্কর মারাত্মক সর্বনেশে। বুঝতে পারলে না? এই বয়সে এত চিন্তা ভাবনা করাটাই একটা রোগ। পৃথিবীর সমস্ত জটিল তত্ত্ব যদি তুমি এখনই মীমাংসা করে ফেলতে চাও, তাহলে জীবনের বাকি কটা দিন তুমি কি করে কাটাবে ভা? কি করে কাটাবো বলি? এই আপনার মতো হাসতে হাসতে জীবনের সমস্ত জটিলতাকে তুড়ি মেরে
ও বাবা, এ কোথায় খাপ খুলেছি? ও বাসুদা। আচ্ছা, তো যা জিজ্ঞেস করছিলাম, হ্যাঁ, তুমি এনজিওর কাজ ছেড়ে চলে এলে কেন? আসলে কি বলবো, মানে হঠাৎ করে না কতগুলো জিনিস দেখতে পেলাম জানেন, মানে একটা একটা ডার্ক ট্রুথ, মানে অন্ধকার আর সত্য দুটোই কিরকম চোখের ওপর দেখতে পেয়ে গেলাম। আর ভাবুন, মানে কতগুলো বাচ্চা ছেলে কেন, শিশুই বলা চলে, মানে তাদের 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 একটা উন্নততর জীবন দেওয়ার জন্য, সুন্দর একটা ভালো জীবন দেওয়ার জন্য, মানে এই সমস্ত নাম করে আমরা তো নিজেদের আখের গোছাচ্ছিলাম। মানে এটা তো ঠিক নয়। বুঝতে পেরেছি, তুমি দুর্নীতির কথা বলছো, কিন্তু সে তো সব জায়গাতেই আছে। এই যে তুমি কাজটা ছেড়ে চলে এলে, এতে তো আখেরে ক্ষতি হলো ওই অসহায় অনেকগুলো শিশুর। এখন তো ওদের তোমাকে প্রয়োজন ছিল। হয়তো ছিল, কিন্তু আমি যাদের সঙ্গে কাজ করছিলাম তারা তো চাইবেই যে আমি তাদের মতো হয়ে যাই। আর কে বলতে পারে আমি যদি ওদের সঙ্গে কাজ করতাম তাহলে তো আমি যে ওদের মতো দুর্নীতিগ্রস্ত হয়ে পড়তাম না, তার তো কোনো গ্যারান্টি নেই। কিন্তু তুমি তো নিজে একা একাই কাজটা করতে পারো। করতে তো পারি, কিন্তু ওরা আমাকে করতে দিত না বেশি দিন, কারণ আমি আমার রাস্তা অনুযায়ী কাজটা করলে তো ওদের স্বরূপটা প্রকাশ হয়ে পড়তো। কিন্তু আমি ছাড়বো না, দেখবেন আমি করবই, মানে কিছু না কিছু আমি করবই। আমি সুস্থ হইনি, আমি বেরোই এখান থেকে, তারপর আমি নিজেই, আমার দরকার একটু সময় আর কিছু টাকা, ব্যাস। আচ্ছা আচ্ছা, কত টাকা হলে তুমি এক্ষুনি কাজটা শুরু করে দিতে পারবে বলো তো? সেটা তো এক্ষুনি বলা যাবে না, সেটা নির্ভর করছে আমি যাদের জন্য কাজটা করব তারা আমাকে হ্যাঁ। কিভাবে অ্যাকসেপ্ট করছে, আমার সঙ্গে তাদের কেন জিজ্ঞাসা করছেন বলুন তো? আপনি কি আমাকে টাকাটা দেবেন নাকি? হ্যাঁ, নিশ্চয়ই দেবো, কেন দেবো না? তুমি একটা সর্বশক্তি দিয়ে একটা ভালো কাজ করছো, সেখানে আমি তোমাকে সামান্য কিছু টাকা দিয়ে সাহায্য আমি কোত্থেকে টাকা দেবো? আমি তো পথের ভিখিরি, আমার কাছে টাকা কোথায়?